আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। চলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সকাল থেকে ঢাকা মহানগরের ১৩টি আসনে ১৩৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এ সময় কোনো কোনো আসনে প্রার্থী নিজে এসে প্রতীক গ্রহণ করেছেন, আবার কোনো আসনের প্রার্থীর প্রতিনিধি এসেও প্রতীক গ্রহণ করে নিয়ে যাচ্ছেন। বিকেল ৩টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করবে প্রার্থীরা। এদিকে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে ঢাকা ১৩ ও ১৫ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হচ্ছে। এ সময় একে অন্যের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। এবারে নির্বাচনে ঢাকা ১৩ আসনে ৯ জন এবং ১৫ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে বিকেল ৫টায় শুরু হচ্ছে পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট প্রদান। জানুয়ারি পর্যন্ত কিন্তু নির্বাচনে আমরা শান্তিপ্রিয় দল, আমরা শান্তিতে বিশ্বাস করি। নির্বাচনটা শান্তিপূর্ণ হবে, এটাই আমরা চাই। আমরা চেষ্টা করব আমাদের আচরণবিধি মেনে চলার জন্য, কারণ দীর্ঘদিন পর সমগ্র জাতি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবে, যেখানে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং পরিবেশ নিশ্চিত করার জন্য আমি নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। প্রচারণা শুরু হতে যাচ্ছে, আমরা যথেষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে আমরা চেষ্টা করব এগিয়ে যেতে। নির্বাচন কমিশনের কর্মচারী কর্মকর্তা সকল মহল যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করে। দর্শক, এই মুহূর্তে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, প্রতীক বরাদ্দের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? প্রার্থীরা কে কি বলছেন জানাবেন। সাদিয়া, যেমনটি বলছিলেন, ঢাকা বিভাগীয় কার্যালয়ে কিন্তু প্রতীক বরাদ্দর যে কার্যক্রম চলছে, প্রতীক বরাদ্দ কার্যক্রম সকাল ৯টা থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত সে কার্যক্রম চলমান রয়েছে এবং বিকেল ৩টা নাগাদ কিন্তু এই কার্যক্রম শেষ হবে। আমরা যদি বলি তাহলে এখন পর্যন্ত এখানে হচ্ছে ১৩৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব ঢাকার ১৩টি আসনের প্রার্থীরা হচ্ছে এখানে এই প্রতীক বরাদ্দ ১৩৭টি প্রতীক বরাদ্দ পাবেন। সকাল ৯টা থেকে বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন চৌধুরীর হাত থেকে প্রতীক নেন ঢাকার বিভিন্ন প্রার্থীরা। বিএনপি, জামায়াত ইসলাম সহ বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিভিন্ন প্রার্থীরা কিন্তু প্রতীক বরাদ্দ নিয়েছেন এবং প্রতিটি প্রার্থী কিন্তু জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এবং তারা বলেছেন যে তারা আশাবাদী। তবে কিছু কিছু প্রার্থী অভিযোগ করেছেন যে তাদের নির্বাচনের পরিবেশ নিয়ে এবং লেভেল প্লেইং ফিল্ড না থাকা, এখন পর্যন্ত এটা ঘোষণা না আসার বিষয়ে কিন্তু তারা কিছুটা শঙ্কা প্রকাশ করছে নির্বাচনের পরিস্থিতি নিয়ে। এদিকে এনসিপির পক্ষ থেকেও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতীক নিয়েছেন এবং তার যখন তিনি প্রতীকটি গ্রহণ করেন এবং আমাদের সামনে কথা বলেন, তিনি কিন্তু বিএনপির প্রার্থীদেরকে নিয়ে এবং বেশ কিছু অভিযোগ করেছেন যে অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনও তারা এ বিষয়ে জানিয়েছে। তো নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা যিনি শরফুদ্দিন আহমেদ, তিনি তার কাছে যখন জানতে চাওয়া হলো নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্য কিংবা অভিযোগ, তখন তিনি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এখন পর্যন্ত লিখিত কোনো প্রকার অভিযোগ দেননি, যার কারণে তারা এখন কোনো প্রকার উদ্যোগ এখন পর্যন্ত নেয়নি। এখানে বিকেল ৩টা পর্যন্ত প্রতীক বরাদ্দ কার্যক্রম চলবে। বিভিন্ন প্রার্থীরা আসছেন। ঢাকা ৮ আসনে প্রার্থী তাসনিম জারা বর্তমানে ভিতরে আছেন। তিনি ফুটবল প্রতীক পেয়েছেন এবং প্রতীক পাওয়ার পরে উনি আমাদের সামনে কথা বলবেন এবং আশা করি আমরা আরও বেশ কিছু বিস্তারিত তথ্য জানতে পারবো, পরবর্তীতে আমরা জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। রাজীব, আজকে নির্বাচন কমিশনে প্রতীক বরাদ্দ কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে আমাদের জানাবেন। জি,
জি সাদিয়া, আমি এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনেই রয়েছি। আমরা যদি একটু বলি যে একটু আগেই এখানে ঢাকা 13 এবং ঢাকা 15 আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলেছে। মূলত 2 আসনে মোট 17 জন প্রার্থী তাদের দলীয় প্রতীক নিয়েছেন এবং এর মধ্যে 2 জন স্বতন্ত্র প্রতীকও নিয়েছেন। অর্থাৎ আমরা যদি বলি ঢাকা 13 আসনে মোট 9 জন প্রার্থীর মধ্যে 7 জনই দলীয় প্রতীকে নির্বাচন করছেন এবং 2 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এছাড়াও ঢাকা 15 আসনে রয়েছেন মোট 8 জন প্রার্থী, এর মধ্যে 8 জনই দলীয় প্রতীক রয়েছেন। আমরা যদি বলি যে ঢাকা 15 আসনে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল আলম খান, এছাড়াও রয়েছেন জামায়াত আমিরের দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী। এছাড়াও আমরা যদি বলি যে ঢাকা 13 আসনে ধানের শীষ প্রতীক নিয়েছেন ববি হাজ্জাজের প্রতিনিধি, এছাড়াও নিয়েছেন মামুনুল হকের খেলাফত মজলিসের পক্ষ থেকেও প্রতীক নেওয়া হয়েছে। আমরা যদি একটু বলি যে একটু পরেই অর্থাৎ 3টার দিকে কিন্তু এখানে আসবেন খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল, তারা কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন বা সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও আমরা এনসিপির নেতা এবং ঢাকা 8 আসনের যে প্রার্থী রয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, তারও এইখানে এসে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করার কথা বা সৌজন্য সাক্ষাতের কথা শুনছেন। আমরা যদি একটু বলি যে নির্বাচনী যে হাওয়াটা, সেই হাওয়াটা কিন্তু এই নির্বাচন কমিশন এলাকায় কিন্তু দেখা যাচ্ছে এবং বিভিন্ন প্রার্থী বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু তাদের শঙ্কার কথা জানাচ্ছেন। অর্থাৎ প্রার্থীও আসছেন, প্রার্থীর সাথে সাথে তাদের যে প্রতিনিধি তারাও কিন্তু আসছেন এবং এখানে তারা সাক্ষাৎ করছেন। আমরা একটু বলে রাখি যে আজ কিন্তু প্রতীক বরাদ্দ চলছে এবং আগামীকাল 22শে জানুয়ারি থেকে কিন্তু প্রার্থীরা তাদের ভোটারদের কাছে পৌঁছাবেন নির্বাচনী প্রতীক নিয়ে এবং নির্বাচনী যে হাওয়া আগামীকাল থেকেই লাগবে, মূলত আজকে থেকেই সেটি অনেকটাই শুরু হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাজীব। কাল সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রাত 8:15 বিমানযোগে সিলেটে পৌঁছে রাতেই হযরত শাহজালাল রহমাতুল্লাহির মাজার জিয়ারত করবেন তিনি। কাল সকালে সিলেটের প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এরপর নির্বাচনী সমাবেশ করবেন হবিগঞ্জে। ফেরার পথে নরসিংদী ও কিশোরগঞ্জের ভৈরবে পথসভায় অংশ নেবেন তিনি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘ 21 বছর পর সিলেটের মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট তারপর মৌলভীবাজারের শেরপুরে জনসভায় অংশ নিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি প্রধান। তারেক রহমানকে বরণ করতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন হবিগঞ্জের নেতাকর্মীরা। মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। কমপক্ষে 2 লক্ষ মানুষ এখানে সমবেত হবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। উনি আসাতে হবিগঞ্জের বিএনপি সহ সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে। তারেক রহমানকে স্বাগত জানার জন্য হাজার হাজার আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ মাঠে উপস্থিত থাকবে। সফরকে ঘিরে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। জনসভাটা যাতে সম্পূর্ণরূপে নিরাপত্তার সাথে এবং স্মুথলি কমপ্লিট হয় সেই বিষয়ে জেলা পুলিশ হবিগঞ্জের সব ধরনের নিরাপত্তার প্রস্তুতি আমরা নিচ্ছি। ঢাকা ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সমাবেশ শেষে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে জনসমাবেশে যোগ দেবেন তারেক রহমান। ঢাকার বাইরে উপজেলা পর্যায়ে এটি তার প্রথম সফর। আমরা সৌভাগ্যবান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রথম দিন যেদিন নির্বাচন পরিচালনা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করছেন, সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা ভৈরবে একটি জনসভা পেয়েছি। জনাব তারেক রহমান ভৈরব আগমন উপলক্ষে ইতিমধ্যেই আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ওনার কাছে আমাদের নিবেদন যে বাংলাদেশের এবং ভৈরবের যে ব্যবসাবান্ধব পরিবেশ যাতে ঠিক থাকে। এরপর নরসিংদী ক্লাবের সামনে এক পথসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। পথসভাকে ঘিরে দলীয় কার্যালয় সহ বিভিন্ন এলাকা ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাজিয়েছে আয়োজকরা। নেতাকর্মীরা বলছেন এই নির্বাচনী প্রচারণা তাদের নতুন করে উজ্জীবিত করবে। দেখার জন্য মানুষের যে উৎসাহ উদ্দীপনা, যে স্বতঃস্ফূর্ততা, আমরা আশা করছি যে স্মরণকালে সর্ববৃহৎ একটি জনসভা রূপান্তরিত হবে। আমাদের আবেগের জায়গা থেকে আমাদের যেই নেতাকর্মী যারা আছে তারা কেউ ওই দিন ঘরে বসে থাকবে না, সবাই যার যার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রোগ্রামে অংশগ্রহণ করবে। আমাদের নেতা কি বলে আমরা সে অধীর আগ্রহে বসে আছি। তারেক জিয়ার আগমনের জন্য পঞ্চমুখর হয়ে আসছে। নেতাকর্মীদের মধ্যে অনেক আনন্দের জোয়ার বইছে। আসন্ন নির্বাচনে নিজ নিজ আসনে জয় পেতে তারেক রহমানের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত জেলা পর্যায়ের নেতাকর্মীদের। আব্দুল হামিদ, RTV।
এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালমান শাহ। সালমান, তারেক রহমানের সফর ঘিরে নেতা কর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন, সেই সাথে নিরাপত্তায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জানাবেন। জি সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আজ সন্ধ্যা রাতেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিমানযোগে সিলেট এসে পৌঁছাবেন এবং কি এই তার আগমনকে ঘিরে আসলে সিলেটের বিএনপি বা স্থানীয় বিএনপির মধ্যে এক অধীর আগ্রহ ও উদ্দীপনা বিরাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো সিলেট জুড়ে নতুন রূপে সেজেছে, ব্যানার ফেস্টুন সহ বিলবোর্ড দিয়ে আসলে পুরো আলিয়া মাদ্রাসা মাঠ সহ পুরো সিলেট নতুন সাজে সেজেছে। এদিকে যদি নিরাপত্তার বিষয়ে যদি আমি আপনাকে বলি, এই মুহূর্তে আসলে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপির যে কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুস চৌধুরী, তিনি আসলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের নিরাপত্তার বিষয়ে পরিদর্শন করছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারেক রহমানের আগমন এবং কি আগামীকালকে যে জনসমাবেশ, পুরো সমাবেশকে কেন্দ্র করে তাদের কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই ছিল আসলে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। তারেক রহমানের নির্বাচনী সফরকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিএনপিতে। সব প্রার্থীর চাওয়া তার এলাকায় দলের প্রধানের আগমন, তাতে করে ভোটের জোয়ার উঠবে বিএনপির বাক্সে। বৃহস্পতিবার থেকে নির্বাচনী সফর শুরু করছেন বিএনপি চেয়ারম্যান। বিভাগীয় শহরে নির্বাচনী সমাবেশ করলেও আসা যাওয়ার পথে পথসভা করে বিএনপির বার্তা পৌঁছে দেবেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী প্রচারণায় দেশের বিভিন্ন অঞ্চলে তারেক রহমানের সফর নতুন করে কাছে টানবে ভোটারদের। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। রেওয়াজ অনুযায়ী মা খালেদা জিয়ার পথ ধরেই সিলেট হজরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান। সিলেটে জনসভা শেষে ফেরার পথে বিভিন্ন জেলায় যোগ দেবেন পথসভায়। পরে চট্টগ্রাম, বরিশাল ও উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান। দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সশরীরে ২০,৪৯৫ জন ভোটারের মতামত সংগ্রহ করেছে বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD। জরিপের তথ্য মতে বিএনপিকে ভোট দিতে চান ৭০% মানুষ। বিএনপি নেতারা বলছেন, বিএনপির উপর মানুষের আস্থা আছে। দেশের বিভিন্ন অঞ্চলে তারেক রহমানের সফরে ভোটের মাঠে মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন দলটির নেতারা। বিএনপির উপর জনগণ আস্থা আছে বলেই এই দলটি এত কঠিন সময় পার হয়ে এখনো শক্তিশালী অবস্থানে আছে। এত ত্যাগ স্বীকার করেও দলটি টিকে আছে, জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যাচ্ছে। তারেক রহমান শুধু বিএনপি নেতা না, সারা বাংলাদেশের নেতা, সেটি প্রতীয়মান হয়েছে ঐতিহাসিক সেই স্বদেশ প্রত্যাবর্তনে, যেখানে বাংলাদেশ না হয়তো বিশ্ব ইতিহাসে এত বড় জমায়েত কোনো একজন মানুষের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে, কোনো একজন নেতার প্রতি ভালোবাসায়। বিশেষজ্ঞদের মতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দলটির প্রতি বেড়েছে মানুষের আস্থা। তাদের মতে প্রচারণায় দেশের বিভিন্ন অঞ্চলে তারেক রহমানের সফর বিএনপির পক্ষে ভোট আরও বৃদ্ধি করবে। জনাব তারেক রহমান যখন দেশে ঘুরে বেড়াবেন, এবং যেটি খুবই অনুমেয় এবং খুবই প্রত্যাশিত, তখন কর্মীদের সাথে ওনার দেখা হবে। তো এটি আসলে স্থানীয় পর্যায়ে যে ভোটার আছে কিংবা কর্মী যারা আছে তাদেরকে সাংঘাতিক রকমের উজ্জীবিত করবে। যে এরকম উজ্জীবিত হলে যেটি হয় যে ভোটের পার্সেন্টেজ বেড়ে যাবে, বা তাদের ভোট পাওয়ার যে সংখ্যাটি যেটি অনুমান করা হয় সেটির উপর একটি বড় প্রভাব পড়বে। রাজনৈতিক দলের নেতৃস্থানীয় নেতা যদি মানুষের কাছে যায়, সেটা তো অনেক বড় বিষয়। মানুষের কাছে পৌঁছতে পারলে নেতারা ভোট ব্যাংকে ভোট বাড়বে নিশ্চয়ই। নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই সফর দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। বিএনপির কর্মীরা তারা তাকে দেখেনি দীর্ঘদিন ধরে, প্রায় ১৭ বছর যাবৎ। তো এই আকাঙ্ক্ষাটিও তাদের পূর্ণ হবে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। নির্বাচনী প্রচারণায় গণভোট ইস্যুতে বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেবে। সকালে গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। নিশ্চিত করতে চাই, দেখুন প্রবাসী ব্যালেটের ক্ষেত্রে যেটা হয়েছে অত্যন্ত
একটা সুকৌশলে বা অপরাজনীতির একটি কৌশলের মাধ্যমে আমরা সেখানে দেখলাম ব্যালট বাক্সের সিরিয়ালটাকে ম্যানিপুলেট করা হয়েছে। যদি লেভেল প্লেইং ফিল্ড আমরা পেতাম তাহলে এই ম্যানিপুলেট না। তার মানে কি নির্বাচন কমিশনের হয়তো নির্দিষ্ট কিছু ব্যক্তি রয়েছে, একটা অংশ রয়েছে যারা এভাবে পূর্ব পরিকল্পিতভাবে ম্যানিপুলেশন করছেন। ইশতেহারে জনগণ যেটিকে মেনে নেয় তার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করব। সুতরাং সামগ্রিকভাবে হ্যাঁ পক্ষে আমাদের অবস্থান এটি আমরা সবাইকে ইতিমধ্যে করে দিয়েছি। ধন্যবাদ। নির্বাচনে ঢাকা জেলার 5টি আসনে কালো টাকার দৌরাত্ম্য, অবৈধ অস্ত্রসহ নানা হুমকির অভিযোগ করলেন জামায়াত সহ স্বতন্ত্র প্রার্থীরা। সকালে ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন তারা। নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সহ সব অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে মত বিএনপি প্রার্থীর। আর প্রার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। ঢাকা জেলার 5টি আসনে 32 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলার রিটার্নিং কর্মকর্তা। আমাদের এসপি মহোদয় আছেন, আমি তাকে রিকোয়েস্ট করতে চাই। আর কেউ বলবেন ঢাকা 3-এ যারা অভিযোগটা করছে তাদের এই দলটা কে করে আমাদের নেতা কর্মীদের চিহ্ন না। শুনি খালি যে রাত্রিবেলা বোরখা করে মেয়েরা ঢোকে, কোরআন শরীফ নিয়ে ঢোকে, এটা সেটা শুনি, কিন্তু এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা দেখবে। বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে বিচার ও ক্ষতিপূরণের দাবি নিয়ে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া অভিভাবকদের সঙ্গে সাক্ষাৎ করে এই আশ্বাস দেন তিনি। সকালে গুলশান কার্যালয়ে অভিভাবকরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের দাবি নিয়ে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন। বাসা থেকে অফিসে এসে অপেক্ষমান অভিভাবকদের সঙ্গে আগে কথা বলেন তিনি। এতে সন্তুষ্টি জানিয়ে তারেক রহমানকে এমন বিরল সৌজন্যতা ও আন্তরিকতা দেখানোর জন্য ধন্যবাদ জানান অভিভাবকরা। এ সময় তারেক রহমানের কাছে সরকারের পক্ষ থেকে দেয়া ক্ষতিপূরণ ও বিচারের ধীরগতি নিয়ে ক্ষোভ জানান তারা। আমাদের রিটের বাস্তবায়ন চাচ্ছি, আমরা আমাদের বাচ্চাদের শহীদ মর্যাদা চাচ্ছি, যে বাচ্চাগুলো শহীদ হয়েছে, এবং আমাদের আহত বাচ্চাদের চিকিৎসা এবং পুনর্বাসন, আজীবন একটা হেলথ কার্ড চাচ্ছি আমরা সিএমএস থেকে। উনি নিজে গাড়ি থেকে নেমে এসে আমাদের সাথে মিট করেছেন এবং আমাদের কথাগুলো শুনেছেন। উনি আশ্বাস দিয়েছেন ওনার সর্বোচ্চ অনুসারে উনি কাজ চেষ্টা করেন। মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বলেছেন যে আসলে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে উনি একটু সময় বের করতে সমস্যা, হয়তো খুব শীঘ্রই উনি আমাদেরকে ডাকবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে নারীদের ক্ষমতায়নে আরও সোচ্চার হওয়ার কথা, সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলগুলোর মনোনয়ন তালিকায় সে চিত্র হতাশাজনক। তথ্য বিশ্লেষণে দেখা যায় আগে কোনো জাতীয় সংসদ নির্বাচনে এত কম সংখ্যক নারীকে মনোনয়ন দেয়া হয়নি। অযোগ্য বলে নয়, বরং মাঠ নিয়ন্ত্রণে পেশি শক্তিতে পিছিয়ে থাকাকে কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। শিক্ষা, কর্মক্ষেত্র থেকে রাজনীতি, সব জায়গায় নারীর উপস্থিতি আছে, নেই স্বীকৃতি। আবারও যেন তা প্রমাণ হলো আসন্ন সংসদ নির্বাচনের মাঠে। রাজনীতির মাঠে উপস্থিতি শতভাগ উজাড় করে দিলেও সিদ্ধান্তের টেবিলে তাদের জন্য থাকলো না চেয়ার। সমান অধিকারের কথা বলা হলেও এবার বাস্তবে নারীরা উপেক্ষার অদৃশ্য দেয়ালে আটকে। রাজনীতির অলিগলিতে সরব নারীদের আক্ষেপ, সভা সমাবেশে তারাই সামনের সারিতে থেকে সংখ্যা বাড়ায়, কিন্তু সিদ্ধান্তের জায়গায় মুছে ফেলা হয় তাদের নাম। রাষ্ট্র নারী শ্রম চায়, ভোট চায়, কিন্তু নেতৃত্ব দিতে দেখলেই পিছিয়ে দেয়। একজন নারী পলিটিশিয়ান আমাদের ফিল্ডে আসলে একজন ডায়মন্ডের মতো। যারা টপ লেভেলের নেতারা থাকেন তারা চান তাদের আন্ডারে কমপ্লাই করতে বাধ্য থাকবে এবং করবে এমন নারীদেরকেই তারা পার্টির অবস্থানে রাখতে চান। তারা এমন নারীদেরকে চান না যারা যোগ্যতায় তাকে ছাপিয়ে যেতে পারে। এটা একটা মূর্তমান চ্যালেঞ্জ। সমতার কথা বলা হয় মঞ্চে, আর বৈষম্য চালু থাকে নীতিতে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনতে হয় কুরুচিপূর্ণ মন্তব্য। নারী প্রার্থী হিসেবে আমাকে যে ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়, অন্য প্রার্থী তার মিটিং এ বা তার কর্মীরা মিটিং এ যেভাবে আমাকে অশালীন ভাষায় কথা বলে, একজন পুরুষ প্রার্থী হলে তো নিশ্চয়ই এত অশালীন কথা তারা বলতে পারতেন না। অবলীলায় বাংলাদেশে মেয়েদেরকে নিয়ে যাতা বলা যায়, লেখা যায়, সেটা তো একজন পুরুষ প্রার্থীর ব্যাপারে ঘটে না। নারীর অধিকার এখানে কোনো অনুগ্রহ নয়, তবু তা বারবার কেটে ফেলা হয়। এর কারণ হিসেবে বিশ্লেষকরা ব্যাখ্যা করছেন আর্থিক অক্ষমতা এবং পেশি শক্তিতে নারীর দুর্বলতার মতো বিষয়কে। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ভাবে নারীদের টাকা পয়সা কম,
যদি তারা জয় হয়ে আসতে পারবে না। কারণ আমাদের দেশের নির্বাচন এখন পর্যন্ত এখানে মাসুল একটা ব্যবহার আছে, এখানে শক্তির একটা মহড়া হয়, মাঠটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়, নির্বাচনের যে মাঠটা ওটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। সো একজন নারীর পক্ষে এটা প্রায় অসম্ভব ব্যাপার। রাজনৈতিক দলগুলো অবশ্য বলছে যোগ্যতা ও জনপ্রিয়তাই মনোনয়নের প্রধান মানদণ্ড। তবে প্রশ্ন থেকেই যায়, নারীদের যোগ্যতা কি সত্যি যাচাইয়ের সুযোগ পাচ্ছে, নাকি সামাজিক ও রাজনৈতিক প্রতিবন্ধকতায় তারা শুরুতেই বাদ পড়ে যাচ্ছেন? পলিটিক্যাল পার্টির নিজস্ব কিছু পলিসি থাকা দরকার ছিল। শাকিলা করিম, RTV, ঢাকা। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ সুনির্দিষ্ট 3 অভিযোগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য 18 ফেব্রুয়ারি দিন ধার্য করেন। এদিকে একই ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে র্যাবের গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলায় সূচনা বক্তব্য শেষে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন গুমের শিকার ব্যারিস্টার আরমান। অন্যদিকে ট্রাইব্যুনাল 2 জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য দিচ্ছেন 10ম সাক্ষী আব্দুল আল মামুন। এছাড়াও এ ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন অনুষ্ঠিত হবে। এদিকে সকালে আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে এসেছিলেন 71-এর যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে গঠিত পে কমিশন আজ প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। বিকেল 5টায় পে কমিশনের প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দিবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। উপদেষ্টা জানান, সরকার পে কমিশনের সুপারিশ করে যাচ্ছে, কিভাবে কতটুকু বাস্তবায়ন করবে তার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সালেউদ্দিন আহমেদ। পে কমিশনের প্রস্তাব অনুযায়ী বর্ধিত বেতনে পরবর্তী নির্বাচিত সরকারের উপর কোনো চাপ পড়বে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা। কারণ এটা করা হচ্ছে খুব প্র্যাকটিক্যাল ওয়েতে, যতটুকু ফিজেবল সম্ভাব্য আর ম্যাক্সিমাম যতটুকু সে করা যায়। আমাদের রিসোর্স কনস্ট্যান্টের ব্যাপারে আরও অনেক ব্যাপার আছে, প্রাইভেট সেক্টরের ব্যাপারটা দেখতে হয়। দেখে উনি বলেন যে মোটামুটি সবাই সন্তুষ্ট হবে। কিন্তু রিপোর্টটা তো যাচাই বাছাই করতে হবে। ইমপ্লিমেন্টেশন একটা রুল আছে, সরকারের বিভিন্ন কমিটি আছে, বাট এই কমিটিগুলো দেখবে যে সম্ভাবনা কি। তারপরে এখানে আবার 3টা ব্যাপার আছে, জুডিশিয়াল একটা আছে, ডিফেন্সের একটা, সিভিল, এটাকে রিকনসাইল করতে হবে না। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের করাচিতে শপিং মল গুল প্লাজায় ভয়াবহ আগুনের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 28 জনে। আহত হয়েছেন শতাধিক মানুষ, এখনও নিখোঁজ অন্তত 81 জন। করাচির গুল প্লাজা দেশটির সবচেয়ে বড় শপিং মলগুলোর মধ্যে একটি। 1980 সালে তৈরি হওয়া 4তলা এ মল ভবনটির আয়তন একটি ফুটবল মাঠের চেয়েও বড়, যেখানে আছে 1002 শতাধিক দোকান। আগুনে দোকানের অধিকাংশই ভস্মীভূত হয়ে গেছে। গত 17 জানুয়ারি শনিবার আগুন লাগে গুল প্লাজায়। শুকনো আবহাওয়ার কারণে দ্রুত গতিতে পুরো শপিং কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে। 24 ঘন্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতে আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন এবারের পর্বে আমি কামাল হোসাইন রয়েছি আপনাদের সাথে। জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই আলোচনা সমালোচনা চলছে, চুলচারা বিশ্লেষণ। তো এবারের পর্বে আমি রয়েছি টাঙ্গাইল 2 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক।
যাদের সাথে যাইতে পারবো, কাজকর্ম ভালো হবো, তাদেরকে ভোট দেওয়ার আশা করি। অনেকেই বলে যে আমরা এতদিন ভোট দিতে পারিনি, এখন এবার ভোট দেওয়ার একটা সুযোগ এসেছে। তবে প্রশাসন নিরপেক্ষ থাকে এবং অন্তত তাদের ভোটটা যেন দিতে পারে। 2026 সালে এই সংসদ নির্বাচনে আমরা সাধারণ পাবলিক যারা আছি, জনগণ আছি, সুন্দরভাবে ভোট দিতে পারবো, এটাই আমাদের আশা। 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য বেশি অগ্রাধিকারের কাজ করবে। টাঙ্গাইল 2 আসনের যে নির্বাচন, এই নির্বাচনে আমার গোপালপুর ভবাপুরের আমি এমন একজন প্রার্থী চাই যে প্রার্থীকে সবাই চিনে, জানে এবং ভালোবাসে, এবং যার উন্নয়ন কর্মকাণ্ড দেখার মতো, এবং যার সাথে সবাই মিশতে পারে। আপামর জনসাধারণ যাকে চিনে, জানে, এই জাতীয় একজন সংসদ সদস্য আমরা এই গোপালপুর থেকে চাই। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নির্বাচনের সর্বশেষ বার্তা পেতে RTVর সাথে থাকুন। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।